মা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে পুকুরে নিয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপি থেকে অপূর্ব লেখা আর একটা দারুণ রোমাঞ্চকর গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। নয়না। গল্প পাঠে অপূর্ব, মণি এবং আমাদের ছোট্ট মিষ্টি। তাহলে শুরু করা যাক। আমি তখন খুব ছোট্ট, ক্লাস 3-তে পড়ি। অন্যান্য বাচ্চাদের মতো আমার কোনো রকম ঝামেলা পোহাতে হয় না আমার বাবা মাকে। ভালো সাজ পোশাক সম্বন্ধে আমার তখন কোনো ধ্যান ধারণা ছিল না। দড়ি লাগানো প্যান্ট, তাও আবার পিছন ফুটো, গায়ে একটা অষ্টাঙ্গ ছেঁড়া শার্ট পরে এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে বেড়াতাম। শুধু যে ঘুরে বেড়াতাম তা কিন্তু নয়, প্রত্যেক গাছের মাথায় চোখ রেখে ঘুরে বেড়াতাম। এভাবে ঘুরতে ঘুরতে কত যে আছাড় পাছাড় খেয়েছি তারই অত্যা নেই। একটা কথা মাঝে মাঝে মনে পড়ে যায় আর মনে মনে প্রচণ্ড হাসি পায়। মনে হয় এই তো সেদিনের ঘটনা। তখন সবে হালকা ঠান্ডা পড়েছে। আমি সকালে ঘুম থেকে উঠে ঘুঁটের ছাই হাতে নিয়ে আঙুল দিয়ে দাঁতে ঘষতে ঘষতে মাঝবনের কাছে গিয়ে একটি তাল গাছের মাথার দিকে তাকিয়ে পাখি দেখতে দেখতে পেছন দিকে কয়েক পা ফেলতে না ফেলতেই স্লিপ খেয়ে পড়ে গেলাম। যখন উঠলাম বুঝতে পারলাম যে আমার পিঠে ল্যাট্রিন লেগে গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে আসলাম। তারপর মা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে পুকুরে নিয়ে গেল। তারপর বাম হাতে খড় দিয়ে আমার পিঠটা ঘষে দিল। এমনিতে ঠান্ডা লাগছে, তার উপরে মার সে কি বেদম প্রহার, সে কথা কয়েকদিনের মধ্যেই ভুলে গেলাম। আগের মতো আবার গাছের মাথার দিকে তাকিয়ে তাকিয়ে চলতে লাগলাম। যদি একটিবার বুঝতে পারি যে এই গাছে পাখির বাসা আছে, ব্যাস, যতক্ষণ না পর্যন্ত এই পাখির ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্তত দিনে 2 থেকে 1 বার এই গাছে উঠে পাখির বাসাটা পর্যবেক্ষণ করবই। বাচ্চা ফুটে একটু বড় হলে তাকে নিয়ে পাঁচিলের পেছন থেকে উড়িয়ে বাড়ির মধ্যে ফেলতাম। কিছুক্ষণ পর এসে বলতাম, মা, এই যে একটা পাখির বাচ্চা পড়ে আছে। কিভাবে এখানে এলো? তা আমি জানবো কিভাবে? মা আমার সমস্ত কলাকৌশল ধরে ফেলত এবং আমার পিঠে 2-4 ঘা বসিয়ে দিয়ে বলতো, পাখি যদি বাঁচতে আনবি তো তোকেই আমি বাস্তু ছাড়া করব। এই পাখি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা, কোথা থেকে সব পাখি জোগাড় করবে আর 2 দিন বাদে বাদে মরে যাবে। যত পাপ কুড়োতে হবে সব আমাদের। ধমক দিয়ে বলে। বেরিয়ে যা। কোনো উপায় না দেখে বাচ্চাটাকে কাঁধের উপর তুলে মাঠে নিয়ে যেতাম, যাতে 2-4টে ফড়িং ধরে বাচ্চাটাকে খাওয়াতে পারি। সারাদিন নিজে পেটে কিছু না দিয়ে বাচ্চার ফড়িং ধরে বেড়াতে বেড়াতে যখন সন্ধ্যা হয়ে আসে ধীরে ধীরে বাড়ি প্রবেশ করতাম। মা আমাকে দেখে ঝাঁঝিয়ে বলতো, কি রে, সারাদিন কি করছিলিস? ফড়িং ধরছিলাম। সারাদিন ফড়িং ধরলে চলবে তো? আমি চুপ করে থাকতাম। তারপর মা আমাকে বলল, যা খেয়ে নে। পাখি সম্বন্ধে আর কিছু বলল না, শুধু আমাকে জিজ্ঞাসা করলো, এটা কি পাখি? শালিক পাখি। আমি বুঝলাম মা আর কিছু বলবে না। আমি মহা আনন্দে তাকে নিয়ে একটি মাটির ভাঁড়ে কুচো কুচো খড় দিয়ে তার মধ্যে রেখে ভাঁড়ের মুখটা জাল ছেঁড়া দিয়ে ঢেকে রাখতাম, যাতে বিড়াল নিজের উদর না ভরতে পারে। আমি যখন শুয়ে পড়তাম তখন তাকে আমার মাথার কাছে নিতাম। এইভাবে বেশ কয়েকটা দিন কাটার পর বাবা দেখল যে পাখিটা এখনও তরতাজা আছে। তখন বাজার থেকে একটা খাঁচা কিনে আমাকে দিল। অবশ্য খাঁচার প্রয়োজন শুধু রাতটুকুর জন্য, কেননা সারাদিন সে আমার কাঁধে কাঁধে ঘুরে বেড়ায়। আদর করে তার নাম রাখলাম নয়না। তাকে নিয়ে সারাদিন আমার ভাবনার শেষ থাকতো না। বাবা আমাকে ছাতু কিনে দিয়েছে তাকে খাওয়াবার জন্য, কিন্তু আমি তাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াই আর মাঠ ঘাট থেকে ফড়িং ধরে খাওয়াই। ফড়িং খাইয়ে এমন অভ্যাস করেছি যে নয়না আর ছাতু মুখে নিত না। স্কুলে যাওয়ার সময় তাকে সঙ্গে করেই নিতাম।
টিফিন হলে মাঠে গিয়ে ফড়িং ধরতাম। তার জন্য যে মাস্টারের কাছ থেকে প্রহার পাইনি সে কথা অস্বীকার করব না। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। নয়নাটি বেশ হৃষ্টপুষ্ট দেহধারী হয়েছে এখন। তাকে কখনো খাঁচায় বন্দি করে রাখা যেত না। এমন ছটফট করত যেন এই বুঝি মারা যাবে, আর ছেড়ে দিলে ঠিক আমার কাছে চলে আসে। আমার স্কুলে যাওয়ার সময় সে আমার আগে স্কুলে পৌঁছে যেত। আবার স্কুল থেকে ফেরার পথে কোথায় যে থাকতো উড়ে এসে আমার মাথায় বসতো। আমাকে ছাড়া সে কাউকে চিনত না। তার নাম যে নয়না সে কিন্তু বুঝেছিল। নয়না বলে ডাক দিলে সে কোথা থেকে উড়ে চলে আসে তা কে জানে। তার একটা বদ রোগ ছিল, সবাইকে ঠোঁটের আঘাতে রক্ত ঝরাতো। আমার স্কুলেও বেশ কিছু ছাত্রকে রক্তারক্তি অবস্থা করার পর তাদের মা বাবা এসে মাস্টারকে নালিশ জানায়। মাস্টার আমাকে স্কুলে পাখি আনতে নিষেধ করে। তার জন্য বাধ্য হয়ে তাকে খাঁচায় বন্দি করলাম। খাঁচা থেকে তাকে আর বের করা হয় না। বাড়ির লোক তাকে খাবার দিতে গেলে তার ঠোঁটের আঘাতে হাত ক্ষতবিক্ষত হয়ে যেত। সেই ভয়ে তাকে আর কেউ খাবারও দিতে যেত না। মা বলল, তুই সারাদিন স্কুলে থাকবি আর নয়নাকে কে খেতে দেবে? ও তো না খেয়ে মারা যাবে। তার থেকে ওকে ছেড়ে দে, যা খুশি করুক। মহা সমস্যায় পড়া গেল। কি করা যায়? সমস্যার কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে তাকে ছেড়ে দিলাম। আগের মতো সে আর আমার কাছে আসে না, কারণ তাকে যদি আবার খাঁচায় আটকে রাখি আমার আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু ধরতে গেলেই উড়ে পালায়। নয়নাকে নিয়ে আর এক সমস্যা বাঁধল। আমাদের পাঁচিলের পেছন থেকে এই গ্রামের প্রধান রাস্তা। সারাদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমাদের পাঁচিল সংলগ্ন একটা বড় শাখা প্রশাখাধারী খিরিস গাছ আছে। তার ডালপালা বহু দূর পর্যন্ত বিস্তৃত। নয়নার এখন বাসস্থান হলো এই খিরিস গাছটা। সারাদিন গাছের কোন ডালে সে পাতার ফাঁকে বসে থাকে, আর রাস্তার লোক দেখলে হঠাৎ করে চিলের মতো উড়ে এসে তার মাথা ফুটো করেই পালাতো। কি যে রোগ ধরল তার! বাচ্চারা হলে তো আর রক্ষেই নেই। রাস্তার কত যে জনগণ নালিশ করে যেত তার ইয়ত্তা নেই। তাকে ডাকলেও আর আসে না, এমনকি খেতেও না। সে সারা দিন কেবল সেই গাছের উপরে বসে থাকতো। জনগণ সারা রাস্তা এসে যখনই এই স্থানে পৌঁছাতো তখন তারা খুব সতর্কভাবে ছুটে পালাতো। আবার কেউ বা ধীরে ধীরে পা ফেলে আসতো, আবার কেউ বা অলিগলি খুঁজতে থাকতো। এইভাবে সে সকল মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। এমনি একদিন সকালে স্কুলে যাওয়ার সময় ব্যাগ কাঁধে নিয়ে বারান্দা থেকে উঠানে সবেমাত্র নেমেছি, হঠাৎ নয়না আমার পায়ের কাছে এসে ছটপট করতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে তাকে দু হাতে তুলে বালতি থেকে একটু জল তার মুখে দিলাম। পল্লবহীন চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আর মুখ বন্ধ করল না। এই মুখ বধির জীবটি আমার পায়ের কাছে এসে ছটফট করতে করতে যেন বলে গেল, আমাকে ক্ষমা করো। তার নির্বাক কথা আমি বুঝতে পেরে ডুকরে ডুকরে কেঁদে উঠলাম। গল্পটি যদি ভালো লাগে নোটিফিকেশান বেলটি অন করবেন পরবর্তী গল্প শোনার জন্য। সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংক ইউ।